দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, গত 3 বছর বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের শিল্পগুলো তীব্র গ্যাস সংকটে ভুগছে এবং দিনে দিনে এটি আরও বাড়ছে। তো এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই লম্বা সময়ের মধ্যে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে, নিরবচ্ছিন্ন সাপ্লাই দেবে বলে এরকম একটি কমিটমেন্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সম্প্রতি গত বিশেষ করে 2 সপ্তাহ ধরে যেই সংকট শিল্পে দেখা দিয়েছে গ্যাসের, এটি অন্য যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি। এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর জনাব সাজ্জাদুর রহমান। তিনিই আমাদের এই স্টোরিটি করেছিলেন বিজনেস স্ট্যান্ডার্ডে। আমরা তার কাছ থেকে আজকে আরও বিস্তারিত শুনবো। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে গ্যাসের নিয়ে হচ্ছে এটা কি? ধন্যবাদ রিয়াদ আপনাকে। গ্যাসের আসলে হচ্ছেটা কি, এটা বলা খুব মুশকিল যে এই সমস্যার কথা আমরা শুনছি। আপনাকে যদি বলি যে ধরেন যে আমাদের জার্নালিজম ক্যারিয়ারের শুরুর দিকে একদম আর্লি 2000 এই সময় আমরা শুনেছি যে আসলে গ্যাসের একটা সংকট আছে শিল্প কলকারখানায় প্লাস বিদ্যুৎ কেন্দ্রে। সো তারপরেও আসলে আমাদের দেশের অনেক বিদ্যুৎ কেন্দ্র প্লাস কলকারখানা যা হয়েছে সেগুলো আসলে বেশিরভাগই গ্যাস কেন্দ্রিক হয়েছে, যেখানে হচ্ছে যে আমাদের গ্যাসের সোর্স নাই, কিন্তু আমরা গ্যাস বেসডই আবার শিল্প কলকারখানা করে বর্তমানে ঝুঁকিটা ধরেন যে এই লেভেলে এসেছে যে আমাদের আমদানি করতে হয়, এবং যথেষ্ট আমদানি আমরা না করতে পারলে তখন দেখা যাচ্ছে যে আমাদের আসলে এই কলকারখানাগুলো গ্যাস পাচ্ছে না। এখন হ্যাঁ, আপনি যে আসলে এটা নিয়ে হচ্ছে কি দেখেন, এই যে এই সংকটটা যেটা এখন পাচ্ছে না, 2023 সালে আপনি জানেন যে কত 10 বা 11 টাকা ছিল পার ইউনিট কলকারখানার জন্য গ্যাসের ট্যারিফ, সেটা কিন্তু 30 টাকা হলো। 178-79% একবারে বৃদ্ধি হলো। কিন্তু ব্যবসায়ীরা মেনে নিল, কারণ তখনকার সরকার বলেছিল যে তারা নিরবচ্ছিন্ন একটা সরবরাহ দিবে। ওকে, ব্যবসায়ীরা একটু প্রতিবাদ চেঁচামেচি করার পরেও কিন্তু তারা এটা মেনে নিয়েছে। আবার দেখেন 25-এর এই হলো 33%, এই 1-1.5 মাস আগেই 33% আবার মূল্য করে যারা শিল্প করবে তাদের জন্য, রাইট, নতুন শিল্প করবে। তো এখানেও একটা ধরেন যে বৈষম্য আছে, নতুন করবে তাদের বেশি দিতে হবে, পুরনোরা কম দিবে, তাহলে আসলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে নতুনরা তো পিছিয়ে পড়বে। সে গ্যাস ট্যারিফেই 33% সে পিছিয়ে থাকবে, এটা সে কিভাবে ম্যানেজ করবে? সো এগুলো আমার মনে হয় যে একটা ফল্টি ধারণা, এবং যেটা মেসেজ দেয় যে নিউ ইনভেস্টমেন্ট আসলে দরকার নাই। বিষয়টা এমন যে আমাদের এখন নিউ ইনভেস্টমেন্ট দরকার নাই ভাই, তুমি নতুন বিনিয়োগ করলে তোমার বেশি মূল্য দিতে হবে। সো দেখেন, এই যে গ্যাসের এই যে সংকটের কথা, এটাকে আমরা নতুন জানলাম? নো। আপনি যদি দেখেন আর্লি 2000 থেকে তখনই কিন্তু বিভিন্ন ধরনের ফোরকাস্ট, এস্টিমেট এগুলো হচ্ছিল যে বাংলাদেশে আমাদের যে ন্যাচারাল গ্যাসের যে মজুদ আছে, তো সেটা কিন্তু আসলে দিনে দিনে কমছে, এবং একটা লেভেলে তখনই ফোরকাস্ট ছিল যে এটা 2030-35 সাল এরকম সময় এটা একদম শেষ হয়ে যাবে। তো ধরেন যে যত দিন যাচ্ছে জিনিসগুলো কিন্তু পরিষ্কার হয়েছে। তখনকার আমাদের একটা এস্টিমেট ছিল যে আমাদের মজুদ যেটা ধরেন যে নিয়ারলি 29 TCF, ট্রিলিয়ন কিউবিক ফিট। সো অলরেডি কিন্তু আমরা 21 ট্রিলিয়ন কিউবিক ফিট ব্যবহার করে ফেলেছি, দ্যাট ইজ গন, এটা আর নেই। সো আমাদের যদি এখনও ধরেন যে 8 TCF এর মতো রিজার্ভ আছে, এবং এটা সবগুলো রিকভারেবল না, এটাও আরেকটা কনসার্ন। যদি ধরে নেই যে 8 TCF আমার রিকভারেবল, সো সেটা ধরেন যে আমাদের হয়তো এটা 2038, 39 বা 40 সাল পর্যন্ত সেটা যেতে পারে, কিন্তু সেটা প্রতি বছরই কমে যাবে। আপনি যদি বলি যে আপনার একটা সরকারেরই একটা এস্টিমেট, সেটা থেকে যদি আমি আপনাকে বলি, দেখেন যে তারাই বলছে যে বাপেক্স নিজেও প্রজেক্ট করছে যে রিজার্ভ কমে যাবে, এবং এখন যে রিজার্ভ আছে সেটা 2039 সাল পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে। এবং 2022 সালের যে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান, এটাও সরকারের, তারা এস্টিমেট করেছে যে গ্যাস প্রোডাকশন
শার্পলি ফল করছে। যেটা কারেন্ট আছে ধরেন যে এখন আমাদের প্রোডাকশন আছে ম্যাক্সিমাম 2100 মিলিয়ন কিউবিক ফিট পার ডে, MMCFD বলে। তো এটা কিন্তু 2040-এ নেমে আসবে 540-এ। দেখেন যেটা এখন 2100 আছে সেটা 540-এ নেমে আসবে, 4 ভাগের 1 ভাগ 2040-এ। মানে গ্যাসের সাপ্লাইটা দেওয়া যাবে আর কি। আমাদের আর কোনো গ্যাস থাকবে না, এই পরিমাণে আমরা বাংলাদেশ ম্যাক্সিমাম সাপ্লাই দিতে হবে। কিন্তু ধরেন যে এখন আমাদের প্রায় চাহিদা আছে 4000 MMCFD, 2040-এ এটা গিয়ে হবে 8000 MMCFD। যদি আমাদের অর্থনীতি এইভাবে গ্রো করতে থাকে এবং আমরা সবাই আশা করি যে আমরা মিডল ইনকাম থেকে আপার ইনকাম এরকমের লেভেলে যাবে, সো ন্যাচারালি আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে অনেক বেশি বিনিয়োগ হবে। সো সেগুলোর জন্য তো আপনার বেশি গ্যাস লাগবে। তো সেটা যদি আমার যদি এই 8000 MMCFD লাগে, আপনার লোকাল প্রোডাকশন থেকে আমি পাচ্ছি অনলি 600-ই ধরলাম। সো পুরোটাই কিন্তু তখন হবে। এখন যেমন আমি আছি, আমার ধরেন যে 50% আমদানি নির্ভর করতে হচ্ছে, তখন তো 90%ই আমদানি নির্ভর হয়ে যাবে। সো জি বলছে। এখন যে জিনিসটা খেয়াল করলাম যে 2017 পর্যন্ত আমাদের স্থানীয় যে গ্যাস উত্তোলন হতো সেটা দিয়েই আমাদের মোটামুটি হয়ে যেত। তারপর থেকে কন্টিনিউ আমার ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপটা বেড়ে গেছে, অর্থাৎ যে পরিমাণ আমার ডিমান্ড সেই পরিমাণ সাপ্লাই দেওয়া যাচ্ছে না। এবং এখন আপনি যেটা বললেন আপনার স্টোরিতে যে 1/3 আমাদের গ্যাপ আছে, এই যে এত লম্বা সময় ধরে, এবং আপনি বললেন আমাদের সরকারের পক্ষ থেকেও প্রেডিকশন ছিল যে আমাদের কমতে থাকবে, এই যে প্রিপারেশনটা আমাদের ঠিকমতো নেওয়া হলো না, এটা কেন নেওয়া হলো না? দায়টা কার? দায়টা দেখেন, এটা আমি বলবো যে গত সরকারের যারা দীর্ঘ সময় 15 বছরের উপরে যারা ক্ষমতায় ছিল, যেহেতু তারা দীর্ঘ একটা সময়ে ছিল এবং ধরেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের কন্ট্রিবিউশনও ছিল, অবকাঠামো উন্নয়নও করেছে, কিন্তু তারা এই যে জ্বালানি নিরাপত্তা এই বিষয়ে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আমি বলবো যে এখানে একটা আপনার লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল। আপনি কোনোভাবে বিদ্যুৎ উৎপাদন করার, আপনি দেখবেন যে পাওয়ার প্ল্যান্ট দেওয়া নেওয়াটা একটা বড় ব্যবসা ছিল, যে কেউ বিদ্যুৎ কেন্দ্রের একটা লাইসেন্স পেয়েছে, অনুমতি পেয়েছে, মনে হচ্ছে যে সে কোটিপতি হয়ে যাচ্ছে। সো এই ধরনের এক ধরনের যে বিষয়, যে ধরেন যে বিদ্যুৎ উৎপাদন করা, আপনি দেখেন যে বিদ্যুৎ আমরা ইনস্টল ক্যাপাসিটি 27-28 হাজার মেগাওয়াট আমরা উৎপাদন করতে পারি, 12-14 হাজারও পারি না ঠিকভাবে। আমাদের 14 হাজার ডিমান্ড আছে, সেটাও আমরা পারি না, ওই যে অলরেডি লোডশেডিংয়ের মধ্যে আছে। সো এই যে ইনস্টল ক্যাপাসিটি এত কেন করলাম আমি, আবার ইন্ডিয়া থেকে আমদানি করা, আবার নেপাল থেকে হাইড্রো পাওয়ার আমদানি করা, সো সব কিছুই কিন্তু আসলে আপনার যে একটা পলিসি ফেইলার, একটা জাস্ট সিস্টেমিক পলিসি ফেইলার এটা। তো এই জিনিসটা তারা করেছে এবং গ্যাসের ক্ষেত্রে সেম কেস করেছে। আপনি দেখেন যে এই যে আর্লি 2000 থেকেই এস্টিমেট করা হচ্ছে যে আমাদের লোকাল মজুদটা কমে যাবে গ্যাসে। সো যেখানে আমাদের উদ্যোগটা নেওয়া ছিল যে নতুন গ্যাস আবিষ্কার করা, এক্সপ্লোর করা, নতুন ফিল্ড, এটা কিন্তু অনেকেই বলেছে যে বাংলাদেশে আসলে আছে। আপনি অনশোর অফশোর দুই ক্ষেত্রেই আছে। আপনি যদি দেখেন যে আপনার বঙ্গোপসাগরে আমাদের সমুদ্রের যে সীমানা আলাদা করা হইলো একটা 200 নটিক্যাল মাইল, আমরা সেখানে কোনোভাবেই আমরা একটু এক্সপ্লোর করতে পারলাম না। আমরা 2012 সাল থেকে, তৎকালীন শেখ হাসিনা সরকার যেটা করলো, 12 সাল থেকে কিন্তু সে গ্যাস এক্সপ্লোরেশন, বাপেক্স, আপনি জানেন যে বাপেক্সও কিন্তু গ্যাস এক্সপ্লোর করেছে, আমাদের যে স্টেট ওন অর্গানাইজেশন। তো তারা কিন্তু 12 সাল থেকে হঠাৎ এক্সপ্লোরেশন অফ করে দিল সরকার। অফ করে কি তারা প্ল্যানটা করলো আমদানি করে তারা এই চাহিদাটা মেটাবে। এই যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত, সেটার কিন্তু ফল আপনি আজকে 12 সালে আজকে যদি অফ না করতো, এটা যদি কন্টিনিউ করতো, আজকে কিন্তু এই 12-13 বছরে আমাদের নতুন কিছু গ্যাস আরও আমাদের এক্সপ্লোর হতে পারতো, আমাদের রিজার্ভটা বাড়তে পারতো এবং সামনে কিন্তু একটা জ্বালানি নিশ্চয়তার সুযোগ আসতো। আমাদের এখন অনেকেই আমরা বলছি যে নতুন করে হয়তো সরকার চেষ্টা করছে, কিন্তু রাতারাতি এই জায়গায় উন্নতি করা সম্ভব না। কিন্তু তার আগে আপনি আরেকটা বিষয় বলতে চাই, যে ধরেন কেন করলো এই আগের সরকার এটা, এই যে এক্সপ্লোরেশনটা বন্ধ কেন করলো? সে এত ঝুঁকিপূর্ণ আমদানি, আপনি জানেন যে আমদানি তো ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে ডিপেন্ড করবে
এবং আমাদের এক্সচেঞ্জ রেটের উপরে সেগুলো অনেক ডিপেন্ড করে। আমরা যেটা 2022 সালে দেখলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে, যখন ডলার 85 থেকে 110, 20 টাকা, 25 টাকা হয়ে গেল, এবং সেই ইনফ্লেশন, সেই ফলাফল কিন্তু এখনও বাংলাদেশের মানুষকে ভোগ করতে হয়। ওই সময়ের এই যে কারেন্সি এক্সচেঞ্জ রেট 40%-এর উপরে ডেপ্রিসিয়েশন, আমরা বাংলাদেশ যেহেতু প্রচুর ইম্পোর্ট করি, খাদ্যদ্রব্য, পেট্রোলিয়াম, সার থেকে শুরু করে এভরিথিং অলমোস্ট, ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালস, সব কিছুর একটা মূল্য বৃদ্ধি ঘটলো। তো যেটার ফলাফল কিন্তু এখনও ভোগ করতে হচ্ছে। সো এইরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ আসলে কেন করলো, বা তারা আসলে উদ্দেশ্য কি? বাংলাদেশে যদি গ্যাসের সম্ভাবনা না থাকতো তাহলে না হয় অফ করে দিত। এখানে যেটা ধরেন যে অনেকেই বলে থাকে, কারণটা হচ্ছে যে আসলে ইম্পোর্ট, আমদানি করে কিছু লোকরে সুবিধা তৈরি করে দেওয়ার জন্য তখন এটা করেছে। অর্থাৎ আমদানি করতে পারলে, আপনি জানেন যে অলিগার্ক একটা শ্রেণী তৈরি হয়েছিল, এই সবের পিছু হয়তো তারা ছিল, যে আমদানি করে তারা এখান থেকে প্রচুর মার্জিন, হ্যাঁ, তারপরে এক্সচেঞ্জ রেট থেকে ডলারে পেমেন্ট, বিভিন্নভাবে এখান থেকে ধরেন যে বড় একটা সুযোগ সুবিধা, অবৈধ আয়ের একটা সুযোগ, অবৈধ না বৈধভাবেই হোক, আমি বলবো যে অবৈধ না বৈধভাবেই তারা যেটা তার ইম্পোর্ট করছে সে তো আর লসে বিক্রি করবে না, তার একটা প্রফিট থাকবে। তাকে সরকার এই সুযোগটা করে দেয়, সুযোগটা কিছু লোককে হয়তো এই সুযোগটা তৈরি করে দিয়েছে। যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিশ্চয়ই এটি এখন ফেস করছে, তারা এটি সমাধানে আসলে এতদিনে কি করেছে? এটা তো ধরেন যে খুবই কম সময়, 8-9 মাস সময়, এখনো আসলে ওইভাবে তো বলা যায় না, বাট তাদের কিছু উদ্যোগ আমরা দেখেছি সোফার। একটা এক্সপ্লোরেশনের চেষ্টা করেছিল, সেটা আসলে ওইভাবে রেসপন্স পায়নি, সেটা আমরা জেনেছি। তো তারপরে আপনি ধরেন এটা যদি এখনো শুরু করে, আমরা তাদের মধ্যে যে সিনসিয়ারিটিটা দেখছি, যে মাঝে মাঝে আমরা দেখছি যে তারা আসলে এক্সপ্লোরেশনে একটু জোর দিতে চায়, তো হুইচ ইজ গুড। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আজকে থেকে যদি ধরেন আজকে থেকে শুরু করলো, ইন্টারন্যাশনাল আপনার বিডিং কল করলো, পার্টিসিপেট করলো, সো একটা বিডার নিয়োগ করতে 6 মাস সময় লাগবে। তারপরে ধরেন যে এডিশনাল ওই 6 মাস পরে এটা 2 থেকে 3 বছর মিনিমাম একটা সময় লাগবে, যে যদি আপনি ধরেন যে 5টা ফিল্ডে ট্রাই করে একটা ফিল্ডে হয়তো আপনি গ্যাস পেলেন, এবং সেটাকে যদি আপনি ম্যাটেরিয়ালাইজ করতে চান, ন্যাশনাল গ্রিডে আপনি সরবরাহ করতে চান, এটা আসলে আপনার ওই রকম 2.5-3 বছরের কম লম্বা সময়ের বিষয়। আমদানির ক্ষেত্রে কি সরকার কিছু করছে? সো 3 বছর, এই যে আসলে তাইলে অ্যাটলিস্ট 3 বছর এই সমস্যাটা থাকবে, যেহেতু আপনার সামনে চাহিদাও বাড়বে, সো আপনার গ্যাপটাও আরও বাড়বে। এখন যেটা আছে 2017 সাল পর্যন্ত আমাদের ওই রকম ডিমান্ড সাপ্লাই গ্যাসের সেরকম কোনো গ্যাপ ছিল না। 18তে আমরা দেখলাম যে 100 MMCFD এর মতো একটা গ্যাপ, সো তারপরে কিন্তু এটা ওয়াইডেন হতে হতে 2024-এ এটা 1100 MMCFD কিন্তু হয়েছে। তো এখন ধরেন যে যেটা সরকার আমরা দেখছি যে চেষ্টা করছে যে তারা আপনার এডিশনাল LNG কার্গো তারা ইম্পোর্ট করবে, এবং খুব টেম্পোরারি একটা রিলিফ দিয়েছে ইন্ডাস্ট্রিকে। আপনি জানেন নিশ্চয়ই যে এই জাস্ট কয়েকদিন আগে জ্বালানি যে উপদেষ্টা আছেন উনি বলেছেন ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করার পরে ওই দিন যে 250 MMCFD দেওয়া হবে ইন্ডাস্ট্রিকে, যেটা পাওয়ার প্ল্যান্টে ইউজুয়ালি ইউজ করা হতো। এর মধ্যে আমাদের লোকাল সোর্স থেকে 150 MMCFD, 100 MMCFD যাবে LNG ইম্পোর্ট থেকে। তো সেটাও পাওয়ারে যেত। তো আপনি ধরেন যে পাওয়ার থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে নিয়ে শিল্পগুলোকে এই 250 MMCFD দিবে। তো সেটা কিন্তু ব্যবসায়ীদের আপনি একটা সাময়িক সুবিধা দিবে। তাদের এই মুহূর্তে চাহিদা এবং সরবরাহের মধ্যে কিন্তু ধরেন যে 350 থেকে 400 MMCFDর মতো একটা গ্যাপ আছে। সো সেখানে যদি আপনি 250 MMCFD পান, তো সেটা কিন্তু আপনার মোর দেন 60% আপনার যে গ্যাপটা সেটা কিন্তু কমে যায়। এটা একটা বড় রিলিফ হতে পারে, বড় একটা রিলিফ। অন্তত যতদিন এটা দিতে পারে সরকার ততদিন এটা রিলিফ। বাট আদার সাইড আপনি তো জানেন যে লোডশেডিং, বিদ্যুৎ কম হবে মানে কি, এটা একটা লোডশেডিং। আমরা একটু খবর নিয়েছি 150 MMCFD গ্যাস দিয়ে কিন্তু আসলে 1000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করা। তার মানে বিদ্যুৎ থেকে যদি এই পরিমাণ এই সরবরাহ কমিয়ে দেওয়া হয়, ওখানে ওই পরিমাণ উৎপাদনটা কমে যাবে এবং সেখানে কিন্তু আসলে লোডশেডিং বাড়বে। যেহেতু একটা আপনি গ্রীষ্মকালীন এবং তাপমাত্রার একটা উচ্চ লেভেলে চলছে, তো এটা কিন্তু আসলে মানুষের কষ্ট হবে। শুধু মানুষ না, এখানে আপনাকে বলে রাখি যে ছোট ছোট ইন্ডাস্ট্রি যারা স্মল মাইক্রো কটেজ, তো এরা কিন্তু আসলে বিদ্যুতে চলে। আপনি বড় ইন্ডাস্ট্রি যারা গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে চলে, ক্যাপটিভ পাওয়ার যেটা আমরা জানি যে সেটা হলো
ন্যাশনাল গ্রিড থেকে তারা গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে যাতে সরবরাহটা বিঘ্নিত না হয়। কিন্তু আপনি স্মল মাইক্রো যে ইন্ডাস্ট্রিজগুলো, তাঁত শিল্পগুলো, এগুলো কিন্তু বিদ্যুতে চলে। সো ওখানে যদি আমার বিদ্যুতের লোডশেডিংটা বেশি হয়, আমি এটা সরকারের জন্য একটা আমি ফুড ফর থট বলতে পারি, যে তাদের একটা পরামর্শ, যে তাদের এটা মাথায় রাখা যে এখানে কিন্তু আমাদের এই যে স্মল মাইক্রো কোটেজ ইন্ডাস্ট্রি বিদ্যুতের অভাবে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, ক্ষতির সম্মুখীন না হয়, এই জিনিসটা তাদের আসলে গভর্নমেন্টের জন্য কিছুটা চেষ্টা টাফ করতে সিচুয়েশন হবে। বলা যায়। একদিকে বিদ্যুতের যদি সাপ্লাই কমে যায়, সেখানে আপনি বললেন যে ছোট ইন্ডাস্ট্রি আছে, সাধারণ মানুষের কষ্ট বেড়ে গেলে সরকারের উপর ক্ষুব্ধ হতে পারে, আবার এদিকে ইন্ডাস্ট্রিকেও বাঁচাতে হবে। দুইটা বিষয়। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমাদের এখন ইন্ডাস্ট্রিগুলো আসলে কি ধরনের সাফার করছে এবং সরকার আসলে ওয়ে আউটটা কি করতে পারে স্বল্পকালে অথবা মিড টার্মে? আচ্ছা, ওগুলো তো একটু বললাম সাজেশন, বাট আপনি জানেন যে ইন্ডাস্ট্রিগুলো সাফার করছে। আপনি ধরেন যে গ্যাস নির্ভর অনেকগুলো শিল্প আছে। আপনি ধরেন টেক্সটাইল, এবং টেক্সটাইলের অন্যান্য যে উইং, ডাইং, ওয়াশিং, এগুলো, আপনি সিরামিক্স, আপনি স্টিল, সিমেন্ট। সো এগুলো কিন্তু হিউজলি আপনি গ্যাস নির্ভর শিল্প। তো এখানে আপনি যদি সে আসলে সরবরাহ না পায়, যার আপনার স্যাংশন গ্যাসের আপনার লোড আছে হচ্ছে 10 PSI, যেটা PSI হচ্ছে তার একক, প্রেশারের একক। তো 10 PSI জায়গা সে যদি 2 PSI পায়, তাহলে তো তার মেশিনগুলো যথেষ্টভাবে চলে না। তার 5টা মেশিনের মধ্যে হয়তো 4টা অফ করে একটা মেশিন তার রান করতে হয়, এবং সেটাও ঠিকভাবে চলে না। তো তখন ধরেন যে তার তো প্রোডাকশন অনেক হ্যাম্পার হয়। ইভেন অনেকের রাতে, ধরেন যে দিনের বেলা যেহেতু গ্যাস থাকে না, সো রাতেও কিন্তু তার ফ্যাক্টরি রান করার চেষ্টা করেন, এবং সেটা কিন্তু অনেক দিন ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা করে আসছেন। এটা বাংলাদেশের ব্যবসায়ীদের আসলে একটা, আপনি রেজিলিয়েন্সটা একটু ডিফারেন্ট, যে তারা যদি ধরেন যে আপনি এই যে রাজনৈতিক অস্থিরতায় অনেক সময় আমার 2 দিন অফ গেলে, আমাদের দেশের শ্রমিক ভাই বোনেরা ফ্রাইডেতে কাজ করে দেয়, বন্ধের দিনে কাজ করে দেয়, এটা মেকআপ করে দেয়। তো এই যে রেজিলিয়েন্স, দিনের বেলা গ্যাস না পেলে রাতের বেলা তারা ফ্যাক্টরি রান করার চেষ্টা করে। তো সেখানেও হ্যাম্পার হচ্ছে, এবং অনেকে ধরেন যে 30-40% ফ্যাক্টরির যে সক্ষমতা, তার থেকে কিন্তু অনলি 30-40% তারা এটা চলছে। তো তার ফলে কি হচ্ছে, তার তো সরাসরি ধরেন যে একটা গ্যাস বিলে যাচ্ছে, গ্যাস পাচ্ছে না, বিলে যাচ্ছে, তারপরে তার প্রোডাকশন লস হচ্ছে, তার কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট আছে। আপনি জানেন যে টেক্সটাইল মিলে $22 বিলিয়ন সমান একটা বিনিয়োগ হয়েছে। এদের কিন্তু প্রতিটা কেসেই, প্রতিটা মিলেই কিন্তু ব্যাংকের লোন আছে। সো ব্যাংকের লোনও এখন 13-14-15%। এই সুদটা দিতে হচ্ছে, অথচ সে প্রোডাকশন করতে পারছে না। এগুলো যদি বেশি দিন থাকে, তাহলে কিন্তু আসলে এই মিলগুলো সিক হবে, বন্ধ হবে, লোকজন চাকরি হারাবে, এই ব্যাংকের লোন ডিফল্ট হয়ে যাবে। এগুলোর একটা চেইন ইম্প্যাক্ট হবে অনেক কিছু। এটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি খেয়াল করবেন। বাংলাদেশে কিন্তু আপনি জানেন যে চীন এবং যুক্তরাষ্ট্রের যে এখন একটা টেনশন চলছে, এবং Right. এটা বলা হচ্ছে যে যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে, তাহলে সেখানের যে অর্ডার যুক্তরাষ্ট্রের বায়াররা দিতেন, সেটা কিছুটা ডাইভার্ট হতে পারে, যার একটা ভালো গন্তব্য হতে পারতো বাংলাদেশ বা হতে পারে। Yes. এবং চীনের বিনিয়োগও বাংলাদেশে আসার সুযোগ আছে। তো বিনিয়োগ আসা মানে আপনার গ্যাসের আপনি সরবরাহ দিতে হবে। কিন্তু আমরা যদি এটি লং টার্মে আসলে এই সমাধানটা না করতে পারি, তাহলে সেই সম্ভাবনাটাও আমরা হয়তো কাজে লাগাতে পারবো না। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।